আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতেই জানিয়ে দিব পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী কার্গো জাহাজ আটক করল ইরান। ইসরায়েলি অপরাধ বন্ধ না হলে বিশ্বের তরুণদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলবে, ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি। হামাসের সাথে যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহও মেনে নিবে। এরপর জানাবো অর্থনৈতিক ঝুঁকিতে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি। হামাসের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ইসরায়েলকে সহায়তা করছেন জাতিসংঘের দূত। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট, এখন নির্বাচন হলে হারবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, বলছে জরিপ। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের নির্বাচনে অনিয়মের সুষ্ঠু তদন্ত চায় যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী কার্গো জাহাজ আটক করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান পারস্য উপসাগরে আবারও আমেরিকার একটি তেলবাহী কার্গো জাহাজ জব্দ করেছে। মার্কিন অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিরল ত্বকের রোগে আক্রান্ত রোগীদের দায়ের করা মামলার রায়ের জের ধরে এই জাহাজ আটক করা হয়। মামলা দায়েরকারীরা জানিয়েছেন বিরল ত্বকের রোগের জন্য তাদের জীবন ঝুঁকিতে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব রোগী প্রয়োজনীয় ঔষধের যোগান পাচ্ছে না এবং এ কারণে তাদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। ইরানের আদালত এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি আক্রান্ত রোগীদের পক্ষে ক্ষতিপূরণের জন্য রায় দেয় এবং তার জের ধরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন তেলবাহী কার্গো জাহাজটি আটক করা হয়। মামলা দায়েরকারীরা আমেরিকার কাছ থেকে ক্ষতিপূরণের দাবি করেছিলেন। তারা বলেছেন পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো, বিশেষত মার্কিন নিষেধাজ্ঞা, একটি সুইডিশ কোম্পানিকে ইরানের কাছে ঔষধ বিক্রিতে বাধা দিয়েছে। এতে আক্রান্ত রোগীদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং 6 জাতিগোষ্ঠীর মধ্যে 2015 সালে পরমাণু সমঝোতা সইয়ের পর তেহরানের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা স্থগিত করা হলেও 2018 সালে মে মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই চুক্তি বাতিল করে দেন এবং ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। ইসরায়েলি অপরাধ বন্ধ না হলে বিশ্বের তরুণদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলবে, ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে তা বন্ধ না হলে যে কোনো সময় বিশ্বের তরুণদের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠতে পারে। আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রাইসি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আজ তার ওই সাক্ষাৎকারে টেলিভিশন চ্যানেলটিতে সম্প্রচার হয়েছে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইসরায়েলের নির্যাতনে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জনগণের ধৈর্য নিঃশেষ হয়ে যায়নি, বরং তা সারা বিশ্বের মানুষের ধৈর্য কেড়ে নিয়েছে। আমার মনে হয় এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে সারা বিশ্বের তরুণরা, তা হোক আমেরিকা, ব্রিটেন বা অন্য কোনো দেশের, তারা কোনো না কোনোভাবে ইসরায়েলের অপরাধযোগের জবাব দিবে। এ সময় ইরানের প্রেসিডেন্ট আমেরিকার বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্যের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা উল্লেখ করেন। এছাড়া আমেরিকা ও ইউরোপ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে গাজার প্রতি সংহতি জানিয়ে এবং ইহুদিবাদী বর্বরতার বিরুদ্ধে যেসব বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে তার কথাও তিনি তুলে ধরেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, আমেরিকা এবং ব্রিটেনের সরকারগুলো তাদের নিজেদের জনগণের কথা এবং বিশ্ববাসীর কথায় কান দিতে চায় না, বরং এই দুই দেশের সরকার গাজায় যুদ্ধের বিস্তৃতি চায়। ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলকে ক্যান্সারযুক্ত টিউমার আখ্যা দিয়ে তা থেকে মধ্যপ্রাচ্যকে মুক্ত করার জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিশুদ্ধ রক্ত ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের অবসান ঘটাবে। হামাসের সাথে যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ মেনে নিবে। হিজবুল্লাহর সহকারী সেক্রেটারি জেনারেল নাইম কাসেম বলেছেন, যদি হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে দক্ষিণ লেবানন ও দখলদার ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি মেনে নিবে। এভাবেই দক্ষিণ লেবাননের সাথে আলোচনা সম্পন্ন করা হবে। লেবাননে মার্কিন দূত আমোস হোস্টস্টেইন বৈরুত সফরের সময় বলেছিলেন, গাজায় যুদ্ধবিরতি হলেই যে লেবাননেও যুদ্ধবিরতি হবে এমনটি হয়। তার এমন বক্তব্যকে হিজবুল্লাহ কর্মকর্তা হুমকিমূলক বার্তা হিসেবে বিবেচনা করেছেন। তিনি বলেন, তারা আমাদের আগ্রাসনের হুমকি দেয়, আমরা তাদের দৃঢ়তা, প্রতিরোধ এবং সংঘাতের হুমকি দেই। আমরা তাদের বলবো, যদি আপনি কোনো বোকামি করেন তবে আমি ধরে নিব যে এটি হবে ইসরায়েলের জন্য আরেকটি দুর্দান্ত পরাজয়, আর সেটি হবে হিজবুল্লাহ, লেবানন এবং প্রতিরোধের সমগ্র অক্ষের জন্য একটি অতিরিক্ত শক্তিশালী বিজয়। তিনি আরো বলেন, যখন রাষ্ট্রদূতরা লেবাননে আসেন তারা আমাদের সাথে ইসরায়েল আগ্রাসনে ভয় দেখিয়ে আলোচনা করেন। কেউ আমাদের সাথে আলোচনা করেনি কিভাবে আগ্রাসন বন্ধ করা যায়, বরং তারা আমাদের বলে যে গাজার বিরুদ্ধে আগ্রাসন
অব্যাহত থাকবে। আমরা পরামর্শ দিচ্ছি যে আপনি লেবাননে চালিয়ে যাবেন না, কারণ ইসরায়েল তার আগ্রাসন প্রসারিত করতে পারে। আপনি কাকে হুমকি দিচ্ছেন? তুমি কাকে ভয় পাচ্ছ? রবিবার রাতে দক্ষিণ লেবাননের ফ্রন্ট দুটি ঘনিষ্ঠ স্থানে দুটি ইসরায়েলি সামরিক দল অনুপ্রবেশের চেষ্টা করতে দেখেছে। এটি হিজবুল্লাহর প্রতিরক্ষা পরীক্ষা করার প্রচেষ্টা হিসাবে ব্যাখ্যা করা হয়েছিল। দলটি জানিয়েছে তারা অবিরাম গুলি বিনিময়ের মাধ্যমে তাদের অনুপ্রবেশকে ব্যর্থ করেছে। অর্থনৈতিক ঝুঁকিতে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে পারবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধের জন্য জরুরি ভিত্তিতে সংসদে বাজেট পাশ করতে পারবেন। এর মধ্যে রয়েছে বসতি স্থাপনকারীদের জন্য নগদ অর্থ ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ। দেশীয় সেনাবাহিনীর জন্য বাজেট ঠিক রাখতে সামাজিক খাতে বরাদ্দ কমতে পারে। 2023 সালের তুলনায় 2024 সালে সামরিক খাতে ইসরায়েলের বাজেট দ্বিগুণ হতে পারে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তবে নেতানিয়াহু বারবারই পরিষ্কার করেছেন যে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি হবে সাময়িক। যদি যুদ্ধবিরতির সময় বাড়ে বা তিনি না থাকেন, তারপরে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি রাজনৈতিক সমর্থন থাকবে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো প্রত্যাশার চেয়ে যুদ্ধে খরচ অনেক বেশি হচ্ছে। গত 3 মাসের তুলনায় অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ইসরায়েলের অর্থনীতি বার্ষিক হারে 1/5 সংকুচিত হয়েছে। একই সময়ে 7,50,000-এর বেশি শ্রমবাজার ত্যাগ করেছে, যা 1/6। তাছাড়া গত মাসে রেটিং সংস্থা মুডি প্রথমবারের মতো ইসরায়েলের ক্রেডিট রেটিং ডাউন করেছে। এসব কারণে প্রশ্ন উঠছে, ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যেতে পারবে? ইসরায়েলের ক্ষেত্রে মূল সমস্যা অর্থনীতি। ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার সময় অর্থাৎ অক্টোবরে জিডিপির বিপরীতে ঋণ অনুপাতের হার ছিল 60%, যা ধনী দেশগুলোর তুলনায় গড়ে যথেষ্ট কম। কিন্তু গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ইসরায়েল তার সামরিক খাতে স্বাভাবিকের চেয়ে $8 বিলিয়ন বেশি ব্যয় করেছে, যা জিডিপির 2%। শুধু সশস্ত্র বাহিনীর জন্য যে ব্যয় হচ্ছে তা নয়, উদ্বাস্তুদের জন্য বাসস্থান, বেশ কয়েকটি ফার্লো স্কিম ও সংরক্ষিতদের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে। ইসরায়েলের নীতি নির্ধারকরা মনে করছেন 66% ঋণের অনুপাত ম্যানেজ করা সম্ভব, যদিও নেতানিয়াহু প্রশাসনের লক্ষ্য হল জিডিপির 6.6% আর্থিক ঘাটতির দিকে, ফলে জিডিপির তুলনায় ঋণের অনুপাত আরও বাড়বে। হামাসের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ইসরায়েলকে সহায়তা করছেন জাতিসংঘের দূত। হামাসকে ধর্ষণের জন্য অভিযুক্ত করে সোমবার জাতিসংঘের পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। যৌন সহিংসতার বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেন ওই প্রতিবেদনটি তৈরি করেছিলেন। এরপরেই সেখানে কাজ করা বিভিন্ন দেশের সাংবাদিকরা প্রতিবেদনটিকে মিথ্যা বলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বলেন, গাজা ইসরায়েলি আক্রমণ সক্ষম করার জন্য ইচ্ছাকৃতভাবে এরকম বানোয়াট ও ভুল তথ্যে ভরা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পাস ব্লু রিপোর্টার ডোয়ান ক্লাসি জাতিসংঘের প্রমিলা প্যাটেনকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি উদ্বিগ্ন কিনা যে প্রতিবেদনটি গাজায় সহিংসতা চালিয়ে যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আল কুদুস আল আরবি জাতিসংঘের ব্যুরো প্রধান আব্দুল হামিদ আব্দেল জব্বারের বলেছেন, প্রতিবেদনটি ইসরায়েলের বর্ণনার একটি বৈধতা মাত্র। আল আরবি টিভি থেকে নাবিল আবি সাদ জিজ্ঞাসা করেছিলেন প্যাটেন ইসরায়েলি নিহতদের মৃতদেহ দেখছেন কিনা এবং তিনি কি মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মিদের সাথে কথা বলছেন, যারা আবি সাদের মতে হামাসের প্রশংসা করেছিলেন। এখন নির্বাচন হলে হারবেন জেলেনস্কি, বলছে জরিপ। ইউক্রেনে যদি এখনই নির্বাচন হয় তাহলে তাতে হারবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল ইউক্রেনের জরিপ সংস্থা SOCIS পরিচালিত এক সমীক্ষায় এ ফলাফল দেখা গেছে। জেলেনস্কির বর্তমান ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে শীঘ্রই, তবে ইউক্রেনের মার্শাল ল জারি করে সকল নির্বাচন স্থগিত রেখেছেন তিনি। এই খবর দিয়েছে RT। জরিপ বলছে নির্বাচন হলে প্রথম রাউন্ডে পিছিয়ে থাকবেন জেলেনস্কি, এরপর রান অফে জেনারেল ভ্যালেরি জালুজনির কাছে তিনি হারবেন। এই ঝালুঝনিকে কয়েকদিন আগে সেনাপ্রধান পদ থেকে বরখাস্ত করেছেন জেলেনস্কি। জরিপ অনুযায়ী প্রথম রাউন্ডে ঝালুঝনি 67.5% ভোট পাবেন এবং রান অফে পাবেন 67.5%। অপরদিকে জেলেনস্কি প্রথম রাউন্ডে পাবেন মাত্র 23.7% ভোট আর দ্বিতীয় রাউন্ডে পাবেন 32.5%। এছাড়া জরিপে সাবেক প্রেসিডেন্ট পিটার পোরোশেঙ্কোর পক্ষে ভোট দিয়েছেন 6.4% এবং ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকার দিমিত্রি রাজুমেভের পক্ষ দিয়েছেন 5.6% ভোট। এদিকে সাম্প্রতিক সমীক্ষায় 65%-এর বেশি উত্তরদাতা সম্মত হয়েছেন যে সংঘাত চলমান অবস্থায় নির্বাচন করা উচিত নয়। গত 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত 3000 প্রাপ্তবয়স্ক ইউক্রেনীয়দের ওপর জরিপটি চালানো হয়েছে।
এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের নির্বাচনে অনিয়মের সুষ্ঠু তদন্ত চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দপ্তর গতকাল পাকিস্তানের নবনির্বাচিত সরকারকে দেশটিতে বিতর্কিত নির্বাচনের সময় সমস্ত অনিয়মের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে। গতকাল একটি সংবাদ ব্রিফিংয়ের সময় বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার নতুন পাকিস্তান সরকারের সাথে কাজ করার জন্য হোয়াইট হাউসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পাকিস্তানে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে, লাখ লাখ লোক তাদের কণ্ঠস্বর শোনায়। মার্কিন কর্মকর্তা বলেন, নতুন একটি সরকার গঠিত হয়েছে এবং আমরা অবশ্যই সে সরকারের সাথে কাজ করব। যাই হোক, তিনি স্বীকার করেছেন অনিয়মের খবর পাওয়া গেছে এবং রাজনৈতিক দলগুলো ফলাফলে চ্যালেঞ্জ নিয়ে এসেছে। আমরা সেই চ্যালেঞ্জগুলো দেখতে চাই, সেই অনিয়মগুলো সম্পূর্ণ তদন্ত করে দেখতে চাই। মিলার পাকিস্তান মত প্রকাশ স্বাধীনতার প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতিকে তুলে ধরেছেন এবং সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার মাধ্যমে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোর বন্ধের নিন্দা করেছেন।